এখন আমরা পড়বো বিক্রিয়া থেকে শুরু করব। তো ফার্স্টে অ্যালকেন থেকে শুরু করি। তো অ্যালকেনের যে কথা প্রথমে না বললেই নয়, সেটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n+2। তো ফার্স্টে যে প্রসিডিউরটা পড়বো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশনটা বলতে আসলে কি বোঝায়, সেটা দ্বারা বোঝায় যে তোমার কার্বন সংখ্যা কমে যাবে। অলওয়েজ রিমেম্বার যে অ্যালকেনের যে ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা অলওয়েজ একটা কার্বন সংখ্যা কমাতে পারি। এখানে আমি যে বিক্রিয়াটা করছি সেটা কি, সোডিয়াম অ্যালকানয়েড, এই যে এই অংশটুকুকে আমরা অ্যালকানয়েড বলি। সোডিয়াম অ্যালকানয়েডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিছি, অ্যান্ড এই হোল আইটেমটাকে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই পুরো আইটেমটাকে বলা হয় সোডা লাইম। তো এটার সাথে সোডা লাইমে বিক্রিয়া দিলে আমরা অ্যালকেন পাবো। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট। তো তোমরা একটা খেয়াল করো, এখানে দুইটা কার্বন ছিল, একটা হচ্ছে অ্যালকাইল মূলকের কার্বন ছিল, তার সাথে একটা এক্সট্রা কার্বন ছিল কার্বক্সিলেশনের যেই অ্যালকানয়েডের ওই কার্বনটা। এখানে দেখবা খেয়াল করে যে এখানে শুধু আর আছে, সো একটা কার্বন কমে যে সোডিয়াম কার্বনেটে গেছে। তো অলওয়েজ রিমেম্বার যে কি, ডিকার্বক্সিলেশনের যে প্রস্তুতি, ওটার মাধ্যমে আমরা কিন্তু একটা কার্বন সংখ্যা কমায় দিতে পারবো আগের বিক্রিয়া থেকে। তো এখানে যেই সোডা লাইমটা ইউজ করা হয়, সেটা ইউজ করার কারণটা কি, যে সোডা লাইম যখন একসাথে যখন ইউজ করা হয় তখন তোমার ওই বিক্রিয়ার মধ্যে ওই পদার্থগুলোর তো একটা মিক্সচার থাকে, তো মিক্সচারটা সছিদ্র হয়, ওটা হচ্ছে সহজে গলে না। তো ওর ভিতর থেকে তোমার যে গ্যাসগুলো উৎপন্ন হবে সেই গ্যাসগুলো বের হয়ে আসে। আর তোমাদের আরেকটা নতুন জিনিস শেখায়, সেটা কি, যে তোমার একটা সিস্টেমের মাধ্যমে তুমি জৈব যৌগের মোটামুটি সবগুলো বিক্রিয়াকে অর্ধেক করে ফেলবে, সেটা হচ্ছে বাক্স সিস্টেম। বাক্স সিস্টেমটা কেমন, তোমার যেই এই অ্যালকাইল পার্টটুকু আছে, এই অ্যালকাইল পার্টের জায়গায় তুমি যদি অ্যারাইল পার্ট লেখো, এটা কি আমার একটা বেনজিন। তো বেনজিনে আমরা জানি সবগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, এখানে একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন। তো আমরা যদি এখান থেকে এই একটা হাইড্রোজেন সরায় ফেলি, তাহলে এটা কি হবে, আমার অ্যারাইল মূলক। সো আমরা যদি অ্যালকাইল মূলকের জায়গায় অ্যারাইল মূলকও ইউজ করি, তাহলেও কিন্তু আমি সেম বিক্রিয়ায় পাবো। তো আমি এটার সাথে সোডিয়াম অ্যালাইল এই অংশটার সাথে যদি সোডা লাইমে বিক্রিয়া দেই, তাহলে কিন্তু আমি অ্যালকেনের জায়গায় একটা বেনজিন পেয়ে যাচ্ছি। সো তোমরা কিন্তু জাস্ট এই কনসেপ্ট খাটায়, এই বিক্রিয়ার কনসেপ্ট দিয়ে এটাও করতে পারবে। অ্যান্ড সবসময় রিমেম্বার যে মোটামুটিভাবে সব জায়গায় অ্যালকাইলের জায়গায় অ্যারাইল ব্যবহার করলে সেম বিক্রিয়াই দেয়। এটা তোমরা আস্তে আস্তে আরও অনেকভাবে দেখতে পারবে। তো নেক্সট আমাদের যে বিক্রিয়া, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়ায় কি করা হয়, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামে বিক্রিয়া করা হয় শুষ্ক ইথারীয় মাধ্যমের মধ্যে। তো শুষ্ক ইথারের মধ্যে দিয়ে, শুষ্ক ইথার বলতে কি বোঝায়, যে তোমার এই ইথারে কোনো জল নেই, মানে যেখানে যেখানে শুষ্ক দেখবা সেখানে বুঝবা যে ওই যৌগটার সাথে কোনো রকমের পানি যুক্ত নেই। সো শুষ্ক ইথারের মাধ্যমের মধ্যে দিয়ে যদি আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামে বিক্রিয়া ঘটাই, তাহলে আমি অ্যালকেন পাই। তোমরা এখানে খেয়াল করো যে আমার যে প্রথমে বিক্রিয়ক যৌগটা ছিল, বিক্রিয়ক যৌগতে আমার একটা অ্যালকাইল মূলক ছিল। সো এখানে যদি আমি যদি এখানে CH2X ইউজ করতাম বা CH2I ইউজ করতাম, সেক্ষেত্রে কী হতো, আমার এখানে দুইটা কার্বন আছে, বাট এখানে বিক্রিয়া করে আমার অলওয়েজ কিন্তু আমি চারটা কার্বন পাবো। সো উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, এটা হচ্ছে কার্বন সংখ্যাকে দ্বিগুণ করে দেয়। এই কনসেপ্ট অলওয়েজ খেয়াল রাখবা, যে যদি এখানে দেখো 2 মোল নেওয়া হয়েছে, ওই কারণে কিন্তু, কারণ ওই পাশে যে সমতা হয়ে যায়। সো উডস বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা অলওয়েজ দ্বিগুণ হয়ে যায়, এটা খেয়াল রাখবা। আরেকটা জিনিস হইলো কি, আমরা কিছু আগে যেটা শিখাইছি, যে আমরা বাক্স সিস্টেমে কি করব, যে অ্যালকাইলের জায়গায় একটা বাক্স ইউজ করব, যে বাক্সটাই হলো আমার অ্যারাইল মূলক। সো আমি বাক্সটা ইউজ করলে কি হচ্ছে, অ্যারাইল মূলকের সাথে এই যে অ্যারাইল হ্যালাইড, যেটা অ্যারাইল হ্যালাইডের সাথে যদি আমি ধাতব সোডিয়াম বিক্রিয়া ঘটাই এই যে শুষ্ক ইথারীয় মাধ্যমে, তাহলে কিন্তু আমি দুইটা বেনজিন মূলক, মানে দুইটা অ্যালাইল মূলক একসাথে পাবো। এই যৌগটাকে বলা হয় ডাইফিনাইল যৌগ। আমরা জানি কি, যে বেনজিনের আরেকটা নাম হলো ফিন। হ্যাঁ, তো বেনজিনের আরেকটা নাম ফিন। এই ফিন থেকে, যেহেতু ওটার একটা মূলক, বেনজিন থেকে একটা হাইড্রোজেন আমরা অপসারণ করে এই যে অ্যারাইল মূলকটা পাই, সেটাকে বলা হয় ফিনাইল মূলক। তো আমরা অ্যারাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামে বিক্রিয়া দিলে ডাইফিনাইল পাই। নেক্সট, যদি তুমি এখানে দেখো দুইটা অ্যালকাইল হ্যালাইড বা দুইটা অ্যারাইল হ্যালাইড ইউজ করছো, তুমি যদি এই দুইটা না ইউজ করে
পৃথক পৃথক দুই ধরনের ইউজ করো, দুই ধরনের অ্যারাইল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইড ইউজ করো, সেক্ষেত্রে কী হবে, সাপোজ ধরো আমি যদি প্রথমেরটা নিলাম অ্যালকাইল হ্যালাইড, তারপরেরটা নিলাম আমি অ্যারাইল হ্যালাইড। সো প্রথমে কি অ্যালকাইল হ্যালাইড, পরেরটা হলো অ্যারাইল হ্যালাইড, তার সাথে আমার দুই অণু ধাতব সোডিয়ামের বিক্রিয়া, যেটা হচ্ছে শুষ্ক ইথারীয় মাধ্যমে। সো এই বিক্রিয়াটা যদি আমি ঘটাই তাহলে কি হবে, যে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে দুই অণু, অ্যান্ড আমার একটা এই যে অ্যালকাইল মূলক আর একটা অ্যারাইল মূলক যুক্ত হয়ে যাবে, যৌগটা হবে এরকম। এখন এখানে যদি তুমি আর এর জায়গায় CH3 ইউজ করো, তাহলে CH3 ইউজ করলে কি হচ্ছে, এই CH3 আর এই যে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক এই দুটো যুক্ত হয়ে কি হবে, এখানে বেনজিনের একটা বলয়, তার সাথে CH3, যেটাকে আমরা কি বলি, টলুইন। সো আমরা কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে টলুইনও উৎপন্ন করতে পারি, আবার ডাইফিনাইলও উৎপন্ন করতে পারি, আবার কি যে নর্মাল আমাদের অ্যালকেন ইউজ করতে পারি। কিন্তু খেয়াল রাখবে যে এটাকে আমরা উডস বিক্রিয়া বলি যখন যখন তোমার এই বিক্রিয়াগুলোতে আমাদের অ্যারাইল মূলকগুলো ইউজ করা হয়, তখন এটার নামটাকে একটু স্পেসিফিকলি বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। তো আমরা এই উডস বিক্রিয়ার একটা স্পেশাল বিক্রিয়া দেখি। এখানে দেখো যে আমাকে দুই রকমের অ্যালকাইল মূলক সহকারে দুইটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয়েছে, একটা হচ্ছে মিথাইল আয়োডাইড আর একটা হচ্ছে ইথাইল আয়োডাইড, আর 6টা অণু ধাতব সোডিয়াম। তো এই বিক্রিয়ার মাধ্যমে 3 রকমের যৌগ গঠন হচ্ছে, একটা হচ্ছে ইথেন, একটা হচ্ছে বিউটেন, একটা হচ্ছে প্রোপেন। তো বিক্রিয়াটা কেমনে ঘটলো সেটা দেখি। আমি যদি এই জাস্ট এই মূলকটাকে A ধরি, এই মূলকটুকুকে B ধরি, তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে আমি এসে কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 2A, দুইটা মিথাইল মূলক, এখানে আমি পাচ্ছি 2B, দুইটা ইথাইল মূলক, আর এখানে আমি পাচ্ছি এটা একটা A আর এটা একটা B। সো আমি এখানে পাচ্ছি A আর B। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে যখন যখন দুইটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকাইল হ্যালাইড আসবে আর অনেক অণু সংখ্যক বেশি সংখ্যক থাকবে, তখন ওই বিক্রিয়া করার ফলে 3 ধরনের অণু গঠিত হয়। প্রথমটা কি, যে ওই প্রথম অ্যালকাইল মূলকটা দুইটা যুক্ত হয়, যেটা আমরা উডস বিক্রিয়ায় দেখছি যে RX থেকে কি হয়, আর পাওয়া যায়। তো আমরা ওই যে এটা ওই অনুযায়ী A দুইটা A অর্থাৎ দুইটা মিথাইল মূলক, তারপরে হচ্ছে দুইটা ইথাইল মূলক, এই যে 4টা, অ্যান্ড একবার একটা মিথাইল মূলক আর একটা ইথাইল মূলক মিলে প্রোপেন উৎপন্ন করবে। আচ্ছা, আমরা এখন হচ্ছে 3টা প্রস্তুতি দেখবো আরো। তো মোটামুটি অ্যালকেনের ক্ষেত্রে হয় কি, যে 4টা প্রস্তুতি আছে যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে পাওয়া যায়। কিছুক্ষণ আগে আমরা একটা দেখছি যেটা উডস বিক্রিয়া, এরপর দেখবো আরো 3টা বিক্রিয়া, যেই 3টা বিক্রিয়াও আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করে অ্যালকেন পাই। তো ফার্স্টেরটা হচ্ছে গ্রিগনাট বিকারকের মাধ্যমে। গ্রিগনাট বিকারকের মাধ্যমে এটা হলো গ্রিগনাট বিকারক, যেখানে একটা আর থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা এক্স থাকবে, আর নেক্সটটা আমার হ্যালাইড, এক্স দ্বারা কিন্তু আমরা এখানে হ্যালাইড বুঝাচ্ছি। তো গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া করে এখানে আমি কি পাবো, এই দেখো এখানে খেয়াল করো যে এই যে আর পার্টটা এটা চলে যাবে, এই পানিকে আমরা এইভাবে লিখতে পারি, পানিকে এইভাবে লিখতে পারি যে OH আর OH। তো পানিকে আমরা যদি এভাবে লিখি যে OH পার্টটুকু এখানে আসবে আর আর পার্টটুকু এই H এর সাথে যাবে। সো আমি H এর সাথে আর গেলে কি পাচ্ছি, একটা অ্যালকাইল হ্যালোজেন, যেটাই হচ্ছে আমার অ্যালকেন। আর আমার MgX এর এই যে ম্যাগনেসিয়ামের কি দুইটা হাত থাকে, একটা হাত হচ্ছে আমার হ্যালাইডকে কভার করতেছে, আরেকটা হাত আমার অ্যালকাইল মূলককে কভার করতেছে। তো অ্যালকাইল মূলকের এই আরেকটা হাতে হাইড্রক্সিল মূলকটা যুক্ত হয়। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে গ্রিগনাট বিকারকের মাধ্যমে যে আমি পানি যুক্ত করে এই বিক্রিয়াটা করলাম, তো এই ক্ষেত্রে আমার অ্যালকাইল হ্যালাইডের কাজটা কি? অ্যালকাইল হ্যালাইডের কাজটা হলো, গ্রিগনাট বিকারকটা অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় অ্যালকাইল হ্যালাইড থেকে। তোমরা এখানে গ্রিগনাট বিকারকের প্রস্তুতি বিক্রিয়া দেখছো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এই গ্রিগনাট বিকারকটা আমার তৈরি করতেছে। তো এই 8টার জায়গায় কিন্তু তোমার অ্যারাইল মূলকও ইউজ হতে পারে। তো সেক্ষেত্রে তোমার কীরকম হবে বিক্রিয়াটা, কিন্তু অবশ্যই যদি আমি এখানে একটা অ্যারাইল মূলক বা ফিনাইল মূলকটাই যদি আমি স্পেসিফিকলি ফিনাইল মূলক ইউজ করি, তাহলে কিন্তু আমি এখানে অবশেষে যে উৎপাদটা পাবো সেটা কিন্তু আমার বেনজিন হয়ে যাচ্ছে, যেটা ফিনাইল হাইড্রোজেন বা বেনজিন। তো তোমরা খেয়াল করো যে এই গ্রিগনাট বিকারকে কিন্তু আমরা MgX এর এখানে একটা অ্যারাইল মূলকও ইউজ করতে পারি। সো এটা গেল আমার অ্যালকাইল হ্যালাইড থেকে আরেকটা প্রস্তুতি। নেক্সট হচ্ছে গ্লাইমেন বিকারক। গ্লাইমেন বিকারকের মাধ্যমেও দেখো যে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে আমি শুধু আর লিখছি, এখানে আর প্রাইম লিখছি, অ্যান্ড উৎপাদটা আমার আসছে আর প্রাইম। সো তোমরা খেয়াল করবে
খেয়ালটা কি করবে যে গ্লাইমেন বিকারকে, যেটা এই কপার লিথিয়ামের সাথে যে দুইটা অ্যালকাইল মূলক আছে, সো এই দুইটা অ্যালকাইল মূলকের যে আরটা হবে সেটার একটা আর এখানে যাবে, আরেকটা আর যাবে কপারের সাথে, আর এখানে যে আর প্রাইমটা আছে সেটা যাবে এখানে। সো তুমি যদি বলো যে 3টা কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন চাও, সো তুমি এখানে কিন্তু 2টা কার্বন বিশিষ্ট বা একটা কার্বন ইউজ করতে পারো, এখানে 2 আর এখানে তুমি ইথাইল মূলক ইউজ করতে পারো। সো এখান থেকে তুমি 2টা আর এটা 3টা, এই জিনিসগুলো তোমাকে পরে যখন তোমাদের রূপান্তর পড়ানো হবে তখন তোমাদের কাজে লাগবে। সো অলওয়েজ খেয়াল রাখবে যে তোমার বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কত থেকে কত হচ্ছে। মূল বিকারকটা এখানে আমার হচ্ছে, মূল বিক্রিয়ক যেটা সেটা আমার এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সো অবশ্যই এখানে আমার এখানে একটা কার্বন ছিল, তার সাথে যুক্ত হবে কয়টা কার্বন, এই গ্লাইমেন বিকারকের এই মূলক যে 2টা আছে 2টাতে একটাতে যেই কয় সংখ্যক কার্বন থাকে ওই কয় সংখ্যক কার্বন। অ্যান্ড এগেইন এটা কিভাবে অ্যালকাইল হ্যালাইডের হইলে যেখানে প্রথমত তো অ্যালকাইল হ্যালাইড আছেই, দ্বিতীয়ত তোমার যে গ্লাইমেন বিকারকের প্রস্তুতি উপরে দেখতে পাচ্ছ, গ্লাইমেন বিকারকের প্রস্তুতিতেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করি। অ্যান্ড ওই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড কোনটা, যেটা গ্লাইমেন বিকারকে 2টা অ্যালকাইল মূলক থাকে, সেই 2টা অ্যালকাইল মূলকের অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলকটা। অ্যান্ড নেক্সট চতুর্থ যেটা সেটা হচ্ছে আমার বিজারণের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি বিজারিত করি, সেই বিজারণের মাধ্যমে আমি কিন্তু অ্যালকেন পাবো। সো এই বিজারণে আমরা যে 2 ধরনের বিজারক ইউজ করতে পারবে, সেই বিজারকগুলো প্রথমটা হলো সোডিয়াম অ্যালকোহল। তো সোডিয়াম অ্যালকোহলে কি হয়, তোমার ইথাইল অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে। এটাকে যদি তুমি ROAN দাও তাহলে এটার নাম হবে সোডিয়াম অ্যালকক্সাইড। কিন্তু এখানে যেহেতু আমার ইথাইল মূলক আছে, সো এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। অ্যান্ড তার সাথে উৎপন্ন হবে আমার একটা জাইমান হাইড্রোজেন। অ্যান্ড এই জাইমান হাইড্রোজেনটাই কিন্তু আমার বিজারণের কাজটা করবে। নেক্সট আমরা আরেকটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক হাইড্রোক্লোরাইড, জিঙ্ক HCl। সেখানে কি জিঙ্ক অ্যান্ড HCl বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড 2 অণু জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। এই জাইমান হাইড্রোজেনটাও কিন্তু আমার বিজারণের মাধ্যমে যে অ্যালকেনটা পাই সেই অ্যালকেনের বিক্রিয়ায় ব্যবহৃত হয়। সো এই 2 ধরনের বিজারক তোমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারবে। আমরা যে নেক্সট প্রস্তুতিটা দেখবো অ্যালকেনের, সেটা হচ্ছে কি হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকেন প্রস্তুতিকরণ। তো এই ক্ষেত্রে আমাদের যে মূল বিকারক 2টা হবে, যে মূল বিকারকগুলো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন 2টাকে বুঝি। সো অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের সাথে সেম বিক্রিয়া ঘটাবে, শুধু অ্যালকিনের ক্ষেত্রে 1 অণু হাইড্রোজেন আর অ্যালকাইনের ক্ষেত্রে 2 অণু হাইড্রোজেন, কারণ এই ক্ষেত্রে 2টা পাই বন্ধনে 2টা হাইড্রোজেন বসাইতে হয়, আর এই ক্ষেত্রে একটা পাই বন্ধনে একটা হাইড্রোজেন বসাইতে হয়। কিন্তু এখানে তোমরা খেয়াল রাখবে যে নিকেল অথবা প্লাটিনিয়াম তোমরা এই 2টার মধ্যে যে কোনো একটা প্রভাবক হিসেবে ইউজ করতে পারো, আর তাপমাত্রাটা 180°C। এই 2টা বিক্রিয়া খুবই পপুলার অ্যান্ড খুবই কমন। কিন্তু তোমাকে যদি বলা হয় যে দেখো তোমাদের এখানে আর এখানে সেম বিক্রিয়া কিন্তু দিচ্ছে, হাইড্রোজেন সংযোজনের সাথে সাথেই কিন্তু আমি কি পাচ্ছি, 2 ক্ষেত্রে অ্যালকেন পাচ্ছি। কিন্তু যদি আমি এই অ্যালকাইন থেকে অ্যালকিনটা পেতে চাই হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমার প্রভাবকটা চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে আমার প্রভাবকটা হবে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। সবাই খেয়াল রাখবে যে যখনই আমি অ্যালকাইন থেকে অ্যালকিন চাবো তখন কিন্তু আমার প্রভাবকটা চেঞ্জ হয়ে যাবে। আর এই প্রভাবকটা কি হবে, প্রভাবকটা হবে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এই যে এই প্রভাবককে আমরা বলি রোজেনমান বিকারক। তো কি যে এটা অ্যালকাইন থেকে আমি অ্যালকিন পাবো, অর্থাৎ এখানে আমার একই সাথে কিন্তু 2টা স্টেপ হয়। হাইড্রোজেন প্রথমে যুক্ত হয়, একটা বন্ধন ভেঙে অ্যালকিন উৎপন্ন করে, তারপর অ্যালকেন উৎপন্ন করে সরাসরি আমাকে রেজাল্ট দেয়। বাট আমি যদি একটা স্টেপকে আটকায় দিতে চাই, একটা স্টেপেই বিক্রিয়া আটকায় দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটটাকে ইউজ করতে হবে। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে কি কোপ সংশ্লেষণটা কি, আমরা এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করি। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই বিক্রিয়কটা ইউজ করেই, এই যে সোডিয়াম ইথানয়েডটা ইউজ করেই কিন্তু আমরা অ্যালকেন উৎপন্ন করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা ডিকার্বক্সিলেশন করেছিলাম। এক্ষেত্রে কিন্তু ডিকার্বক্সিলেশন হচ্ছে না, অর্থাৎ কি হচ্ছে দেখো এখানে 2 অণু ইউজ করা হচ্ছে অ্যান্ড 2টা কার্বনই কিন্তু থাকতেছে, এখানেও 2টা কার্বন, এখানেও 2টা কার্বন। সো এই বিক্রিয়ায় কিন্তু আমার কার্বন সংখ্যা কমে না, কিন্তু আগে যে বিক্রিয়াটা ছিল অর্থাৎ এই বিক্রিয়ক ইউজ করে ডিকার্বক্সিলেশন, সেখানে কিন্তু আমার কার্বন সংখ্যা কমে যাচ্ছিল, কারণ এখানে প্রথমেই 2 দিয়ে গুণ করে 2 2 4, এখানে 2টা অ্যান্ড কার্বন ডাই অক্সাইডে 2টা। তো এই তড়িৎ
বিশ্লেষণে কি হয়, তড়িৎ বিশ্লেষণে আমরা সবাই জানি অ্যানোড অ্যান্ড ক্যাথোডে দুইটা বিক্রিয়া ঘটে। সো অ্যানোডে কি হয়, অ্যানোডে অবশ্যই জারণ হয়। সো প্রথমে যে আমার সোডিয়াম ইথানয়েড সেটা কিন্তু বিভক্ত হয়ে যায়। সোডিয়াম ইথানয়েডটা আমার বিভক্ত মানে কি, যে আমার দ্রবণে দিছি সেখানে সেটা আয়নিত হবে। একটা হচ্ছে ইথানয়েড আয়ন আর একটা হচ্ছে সোডিয়াম আয়ন। তো ইথানয়েড আয়নটা অ্যানোডে বিক্রিয়া দেয়, অ্যানোডে সে দুইটা ইলেকট্রন হারানোর ফলে সে কিন্তু আমার মেইন প্রস্তুতি যেটা অ্যালকেন সেটা পাই। সো তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে কোপ সংশ্লেষণে আমি অ্যালকেন কোথায় থেকে পাই, এটা কিন্তু অবশ্যই অ্যানোড থেকে পাই, নট ক্যাথোড। অ্যান্ড ক্যাথোডে হচ্ছে আমার বাকি বিক্রিয়াটুকু ঘটে। বাকি বিক্রিয়া কি, যেমন সোডিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম এবং পানি উৎপন্ন হয়, অ্যান্ড এই দুইটা আবার বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন উৎপন্ন করে, যে হাইড্রোজেনটা আমার পাত্র থেকে উড়ে চলে যায়। তো আমাদের প্রস্তুতি পর্ব শেষ, আমরা এখন বিক্রিয়াগুলোতে যেতে পারি। তো আমরা এখন অ্যালকেনের বিক্রিয়াগুলো দেখব। তো অ্যালকেনের বিক্রিয়াগুলো প্রথম হলো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া যেটা প্রথমে সেটা আসবে ক্লোরিন, দুইটা সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে ক্লোরিনেশন, একটা হচ্ছে নাইট্রেশন। তো সংযোজন বিক্রিয়া ক্লোরিনেশনে কি হয়, যে আমার একটা অ্যালকেনের সাথে জাস্ট কোনো একটা ক্লোরিন, বা এখানে আমি ডাইরেক্ট হ্যালাইড লিখছি, তো হ্যালোজেনেশনও বলতে পারো তোমরা, আমি শুধু ক্লোরিনটা দেখাবো। তো হ্যালোজেন বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে আমি যদি ক্লোরিন ইউজ করি তাহলে এটা হবে ক্লোরিনেশন। তোমরা খেয়াল করো যে এই বিক্রিয়াগুলো সবাই পরিচিত, যে ফার্স্টে কি হয় অ্যালকাইল ক্লোরাইড, দেন হচ্ছে মিথিলিন ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন উৎপন্ন হয়। অ্যান্ড এটা হচ্ছে একটা চেইন বিক্রিয়া। তো চেইন বিক্রিয়ায় কি হয়, তোমার মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ডাইরেক্ট কিন্তু আমাকে এই উৎপাদটা দিবে, তুমি যে উৎপাদটা চাবে এই উৎপাদটা দিবে। বিক্রিয়া এই চারটাই হবে, এই চারটা বিক্রিয়া স্টেপ বাই স্টেপ হবে, বাট তোমাকে লাস্টে যে উৎপাদটা দিবে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তোমাকে মিথেন থেকে বিক্রিয়া করে কিন্তু ডাইরেক্ট কার্বন টেট্রাক্লোরাইড পাবা, এটা একটা চেইন রিয়াকশন। এখন তুমি যদি এই চেইন রিয়াকশনটাকে থামাইতে চাও, তুমি যদি চাও যে এইখান থেকে জাস্ট আমি মিথাইল ক্লোরাইডটা উৎপন্ন করে বিক্রিয়াটা থামাই দিব, তখন কি করতে হবে, বিক্রিয়াটাকে একটা বাড়ি দিবা। কি দিয়ে বাড়ি দিবা, সেটা হচ্ছে গরম লোহা দিয়ে বাড়ি দিবা। গরম লোহা বলতে আমি বুঝাইছি যে লৌহ নল যেটা, সেটা উত্তপ্ত লৌহ নলের মধ্যে দিয়ে তুমি যদি চালনা করো তাহলে তোমার একটা স্টেপেই কিন্তু এই বিক্রিয়াটা থেমে যাবে, তখন আর চেইন রিয়াকশনটা হবে না। তো আরেকটা কাজ কি, আরেকটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশনটা খুবই সিম্পল, নাইট্রিক অ্যাসিড 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রো অ্যালকেন উৎপন্ন করবে। এখানে তেমন কিছু অ্যাকচুয়ালি বোঝার নাই। নেক্সট তোমাদের যেটা, সেটা হচ্ছে অ্যালকেনের হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণটা কি, তুমি অ্যালকেনকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের মধ্যে দিয়ে চালনা করলে তোমার অ্যালকেনটা অ্যালকিন হয়ে যাবে, অর্থাৎ এই প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন অপসারিত হবে। তো এই অপসারণের মাধ্যমে কি হয় দেখো, যে তোমার দুইটা করে হাইড্রোজেন কমে গেল, অ্যান্ড দুইটা হাইড্রোজেন কমে যাওয়ার ফলে এখানে একটা ডবল বন্ড ক্রিয়েট হয়ে অ্যালকেন থেকে আমরা অ্যালকিন পাবো। এই ক্ষেত্রে তোমরা একটা কথা লিখে রাখো, যে ছোট হলে বের হয়, বড় হলে বের হয় না। অর্থাৎ যদি এই শিকলটা আমার ছোট হয় তাহলে কিন্তু আমার হাইড্রোজেন বের হবে এই কপারের মধ্যে দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করলে। কিন্তু যদি আমার এই শিকলটা অনেক বড় শিকল হইতো, সেক্ষেত্রে কিন্তু তোমার কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে তোমাদের এই হাইড্রোজেনটা অপসারিত হবে না। নেক্সট তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালকেনের অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ মানে কি, যে আমি এগুলো অ্যালকেনগুলো কি বলো অ্যালিফ্যাটিক যৌগ, এগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগে পরিণত করব। তো সেই ক্ষেত্রে কি হইতে পারে, সেই ক্ষেত্রে আমি যদি এটাকে, এখানে দেখো 6টা কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে 4টা, এটাকে যদি আমি মানে বেনজিনে পরিণত করতে চাই তাহলে আমার বিক্রিয়াটা কেমন হইতে পারে দেখো। এটাকে আমার কয়েকটা স্টেপে কাজ করতে হবে। ফার্স্ট স্টেপটা কি, আমি যেহেতু এটা আমার একটা লম্বা শিকল, আমি এখানে 6টা কার্বন এভাবে লিখতে পারবো। সো আমার এই লম্বা শিকলটাকে প্রথমে কি করতে হবে, ডায়মন্ড শেপে আনতে হবে বেনজিনে। সো ফার্স্টে আমি এভাবে যদি লিখি, এখন দেখো যে আমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এটাকে জোড়া লাগাতে হবে। সো জোড়া লাগানোর আগে অবশ্যই আমাকে এখানে এমন কিছু করতে হবে যাতে এখানে একটা বন্ড ক্রিয়েট হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো বন্ড ক্রিয়েট হওয়ার মতো অবস্থা সৃষ্টি করার জন্য আমি এই দুইটা থেকে একটা করে হাইড্রোজেন কমায় দিব। এই দুইটা থেকে যদি আমি একটা করে হাইড্রোজেন কমায় দিই তাহলে আমার এখানে একটা ডবল বন্ড আসবে,
অ্যান্ড ডবল বন্ড আসলে পরে যদি আমি ডবল বন্ডটাকে ভাঙতে চাই তাহলে ইজিলি ভাঙতে পারবো। সো এখানে ডবল বন্ড ক্রিয়েট করার জন্য কি করতে পারি, আমরা কিছুক্ষণ আগে হাইড্রোজেন অপসারণে কি পড়ছিলাম যে ছোট হলে বের হয়, বড় হলে বের হয় না। সো দেখতেই পাচ্ছ যে এই শিকলটা যথেষ্ট বড়। সো এখান থেকে আমি কিন্তু কপারের মাধ্যমে হাইড্রোজেন অপসারণ করতে পারবো না। এক্ষেত্রে আমি যদি হাইড্রোজেন অপসারণ করতে চাই তাহলে আমাকে অন্য একটা পন্থা ইউজ করতে হবে। কি করব, আমি এখানে প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করব। তো প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করলে সেক্ষেত্রে আমার হাইড্রোজেন অপসারণ হবে। অ্যান্ড হাইড্রোজেন অপসারণের ফলে আমার এই যে এই শিকলটা, আমি এখানে আবার লিখছি না, এই শিকলটাতে এই জায়গায় একটা করে হাইড্রোজেন অপসারিত হবে। তো অপসারিত হয়ে এখানে দুইটা ছিল, এখানে একটা, আর এখানে দুইটা হয়ে এখানে একটা ডবল বন্ড ক্রিয়েট হবে। সো ডবল বন্ড ক্রিয়েট হওয়ার পর কী করবো, আমাকে কি করতে হবে, এরকম একটা চক্র আনতে হবে। সো আমি এরকম চক্র আনার জন্য কি করব, যেহেতু এই জায়গাটাতে লাগাইতে হবে, সো আমি এটাকে চাপ দিব, এটাকে আমি চাপায়া দিব। চাপায়া দেওয়ার ফলে বন্ডটা আমার চাপের শক্তি দিয়ে ভেঙে যে যুক্ত হবে। সেটা কিভাবে, সেখানে আমি 40 ATM প্রেশার দিব। তো 40 ATM প্রেশার দিলেই কিন্তু আমার এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যায় এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে। নেক্সট আমার কাজটা কি, নেক্সট আমার কাজ হলো আমি এখান থেকে আমার যেহেতু বেনজিনে একটা বলয় আছে, এই বলয়টা কি বোঝায় যে এগুলো প্রত্যেকটা একটা করে মানে একান্তর দ্বিবন্ধন আছে। সো আমার কাজ হলো একান্তর দ্বিবন্ধনটা নিয়ে আসা। সো একান্তর দ্বিবন্ধন আমি কেমনে আনবো, একান্তর দ্বিবন্ধন আনার জন্য কিন্তু আমার এই সবগুলোতে দেখো দুইটা করে হাইড্রোজেন ছিল, এই দুইটা করে হাইড্রোজেন আমার একটা করে হাইড্রোজেনে পরিণত করতে হবে, তাহলে কিন্তু আমি একটা করে ডবল বন্ড পাবো আর আমার বেনজিনটা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা আবার ওই যে হাইড্রোজেন অপসারণ করবেন, অপসারণেও এবারও যেহেতু বড় শিকল, সো আমি বড় শিকলের জন্য আমি এখানে আবার ওই প্ল্যাটিনাম অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করবো। অ্যান্ড প্ল্যাটিনাম অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করার ফলে আমার এই যে একটা করে হাইড্রোজেন অপসারিত হবে। অ্যান্ড কার্বনের যেহেতু চারটা হাত, সো চারটা হাত মেলানোর জন্য একটা পর পর দ্বিবন্ধন সৃষ্টি হবে, অ্যান্ড আমি আমার কাঙ্ক্ষিত বেনজিনটা পেয়ে যাব। আর তোমাদের হচ্ছে এই ক্লোরিনেশনে একটা জিনিস বাদ পড়ছিল, সেটা হচ্ছে যে যদি এই ক্লোরিন, এটা হচ্ছে ছোট শিকল, যেমন ইথেন অথবা মিথেনের ক্ষেত্রে এই ক্লোরিনেশনের যে আমি কেসগুলো দেখাইছি ওটা খাটে, কিন্তু যদি তোমার শিকলটা বড় হয়ে যায় সেক্ষেত্রে যদি ক্লোরিন বিক্রিয়া করে তোমার হচ্ছে দুই ধরনের উৎপাদ তুমি পাবা। একটা হচ্ছে নর্মাল শিকল, একদম প্লেন শিকলের সাথে লাস্টে ক্লোরিন যুক্ত হবে, আর একটা হচ্ছে শাখায়িত হবে, মানে মাঝখানে কোনো এক জায়গায় কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত হবে। তো এই ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবা যে তোমার যখন এই ক্লোরিনগুলো বা ব্রোমিন বা ক্লোরিন যুক্ত হয় তখন যেই শাখায়িত অবস্থাগুলো হয়, শাখায়িত শিকলগুলো কিন্তু বেশি উৎপাদন হয় আর এটা হচ্ছে কম উৎপাদ হয়। যেমন এটা হয় হচ্ছে 45%, এটা হচ্ছে 55%। অ্যান্ড যদি তুমি ব্রোমিন ইউজ করলে এখানে যদি আমার ব্রোমিন হয় আর এখানেও ব্রোমিন হয়, তো এই যে উৎপাদটা পাওয়া যায় সেই উৎপাদটা এটা হয় 3%, এটা হচ্ছে 97%। সো অবশ্যই খেয়াল রাখবে যে ক্লোরিনেশন বা হ্যালোজিনেশনের সময় তোমার যখন শিকলগুলো বড় হয় তখন হচ্ছে দুইটা উৎপাদ হয়। সো শাখায়িত শিকলগুলোই উৎপাদের মধ্যে মেজরিটি বহন করে। অ্যান্ড নেক্সট তোমাদের একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে অ্যালকেনের মাথার জারণ। মাথার জারণ মানে কি, এটা একটা অ্যালকেন শিকল, সেটার আমি লাস্টে মাথাটাকে জারিত করব। সো জারিত করার জন্য আমাকে অবশ্যই জারক ইউজ করতে হবে। জারকটা হচ্ছে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমি ক্ষারীয় মাধ্যমে চালাইছি। ক্ষারীয় মাধ্যমে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা এটার সাথে বিক্রিয়া করাই তাহলে আমার ফার্স্টে প্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হবে, অর্থাৎ 3টা কার্বন থাকবে তার সাথে একটা অ্যালকোহল উৎপন্ন করবে, যেহেতু আমরা এটাকে জারিত করতেছি। নেক্সট কি হবে দেখো, নেক্সট যদি তুমি এটাকে আবার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ক্ষারীয় অবস্থায় বিক্রিয়া ঘটাও, মানে এই যে এই বিক্রিয়কের মাধ্যমে এটার সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে তুমি একটা প্রোপাইলডিহাইড বা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবে। নেক্সট যদি তুমি এই জাস্ট এই বিক্রিয়কের সাথে আবার বিক্রিয়া ঘটাও এটার, তাহলে তুমি হচ্ছে একটা প্রোপাইল অ্যাসিড পাবা বা প্রোপানয়িক অ্যাসিড পাবে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে আমার মেইন জারকটা, অ্যান্ড আমি মাধ্যম ইউজ করতেছি ক্ষারীয়। তো ক্ষারীয় মাধ্যমে সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু ও জারক তার মানে কি ও নিজে বিজারিত হবে। অ্যান্ড প্রশম মাধ্যমে, অর্থাৎ প্রশম মাধ্যমে বলতে বোঝায় পানি, যদি পানির মধ্যে আমি এটা রেখে বিক্রিয়াটা ঘটাই তাহলে সে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু জারক সে নিজে বিজারিত হয় অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করে। আর HCl বা অম্লীয় মাধ্যমে সে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তো গ্রহণ করতে বলতে কি বুঝাচ্ছে যে সে নিজে যেহেতু জারক
সো ও হচ্ছে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। সো ও ইলেকট্রনগুলো কার থেকে নিবে? অবশ্যই বিজারকের থেকে নিবে, যাকে ও জারিত করতেছে। তো এ যখন ইলেকট্রনগুলো নিবে প্রশম মাধ্যমে, সে 3টা ইলেকট্রন নিবে কার থেকে? যাকে ও জারিত করতেছে। সো দেখতে পাচ্ছ যে ক্ষারীয় মাধ্যমের তুলনায় প্রশম মাধ্যমে প্রশম মাধ্যমের তুলনায় অম্লীয় মাধ্যমে কিন্তু তার জারিত করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, কারণ সে যে বস্তুটাকে জারিত করতেছে তার থেকে বেশি পরিমাণ ইলেকট্রন কিন্তু গ্রহণ করে নিচ্ছে, আর ওই বস্তুটা বেশি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করতেছে। সো তুমি যদি এই বিক্রিয়াতেই এখানে প্রশম মাধ্যম পানি ইউজ করো, তাহলে কি হবে? ও এক স্টেপে যেই কাজটা করতো সেটা ও ডাইরেক্ট 3 স্টেপের কাজটা করে ফেলবে। আর যেহেতু 3টে ইলেকট্রন নেয়, সো ওই বিক্রিয়াটা সরাসরি এটা হবে। এগুলো উৎপন্ন না করে সে কি করবে? এসিড উৎপন্ন করবে যদি তুমি প্রশম মাধ্যম ইউজ করো। অ্যান্ড তুমি যদি অম্লীয় মাধ্যম ইউজ করো, যেটা কিনা HCl, যদি তুমি অম্লীয় মাধ্যম ইউজ করো তখন হচ্ছে এত বেশি পাওয়ারফুল জারণটা হবে যে এই পুরো ইয়াটাকে, সেই যৌগগুলোকে পুড়ায় ফেলবে। অ্যান্ড পুড়ায় ফেলে আমি যেই উৎপাদটা পাবো সেটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। অ্যান্ড তার সাথে কি উৎপন্ন হবে? পানি। অ্যান্ড লাস্ট তোমাদের যেটা, সেটা হচ্ছে সমাণুকরণ বিক্রিয়া। তো সমাণুকরণ বিক্রিয়ায় খেয়াল রাখবে, সমাণুকরণের ক্ষেত্রে আমার বিকারক হিসেবে যেটা দিয়ে আমি সমাণুকরণটা ঘটাবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা মোটামুটি সব কেসেই ঘটে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মাধ্যমে তুমি একটা শিকলকে শাখায়িত শিকলে পরিণত করতে পারবে। তো এখানে আমরা কি পাইছিলাম? এখানে আমাদের ছিল এন বিউটেন, অ্যান্ড সেই এন বিউটেনটাকে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে সাথে বিক্রিয়া ঘটিয়ে যদি তাপ দেই, তাহলে আমার এই বিকারক যে উৎপাদ যেটা হবে সেটা হচ্ছে আইসোবিউটেন। অর্থাৎ আমার বিউটেনটা কি হয়ে যাচ্ছে? শাখায়িত হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু এটার একটা সমাণু, এর জন্য আমরা এটাকে বলবো সমাণুকরণ বিক্রিয়া। এখন আমরা পড়বো অ্যালকিন। অ্যালকিনের প্রথমে আসি আমরা প্রস্তুতিতে। তো প্রথম প্রস্তুতি যেটা, আমরা 3টা প্রস্তুতি পড়বো। প্রথম প্রস্তুতিতে দেখো যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, এই 3টা যে কোনো একটা বিক্রিয়া করে অ্যালকিন অ্যান্ড পানি উৎপন্ন করে। তো কিভাবে? কারণ এই 3টা যে বিক্রিয়কগুলো দিছি আমরা, এই 3টা বিক্রিয়কের একটা স্পেসিফিক নাম আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে নিরোধক। নিরোধক কারা? যারা হচ্ছে পানি বের করে নেয়। তোমরা খেয়াল করো, এখানে এই কার্বনের সাথে একটা OH মূলক আছে, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে। সো একটা হাইড্রোজেন যদি আমি এখান থেকে এইভাবে লিখি যে এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা OH আছে, তো এই দুইটা মিলে কিন্তু আমার পানি উৎপন্ন হয়। তো এই যে পানিটা উৎপন্ন হয়, সেই পানিটাই কিন্তু এই নিরোধকরা এখান থেকে বের করে নেয়, অ্যান্ড বের করে নিয়ে আমার এই যে এই পানিটা উৎপন্ন করে। নেক্সট কি হলো? এখান থেকে একটা OH চলে গেল, এর একটা হাত ফাঁকা হয়। এখান থেকে একটা হাইড্রোজেন কমে যায়, এর একটা হাত ফাঁকা হয়। অ্যান্ড বাকি যে 2টা হাত ফাঁকা হয়, এই 2টা হাত, এটা আর এটা, এই 2টা হাত যুক্ত হয়ে এখানে ডবল বন্ড ক্রিয়েট করে, যেটাই আমার অ্যালকিন হিসেবে উৎপন্ন হয়। নেক্সট তোমরা এই ক্ষেত্রে এটা তোমার লাস্টে OHটা ছিল, ওর জন্য অনেক ইজিলি করা গেছে। এখন দেখো তোমরা এখানে শাখান্বিত একটা অবস্থায় যে দ্বিতীয় কার্বনে OH মূলকটা আছে, তো এখান থেকে আমি সালফিউরিক অ্যাসিড এই 3টার যে কোনো একটা সালফিউরিক অ্যাসিড ইউজ করছি, অর্থাৎ এখান থেকে একটা পানি বের হবে। সো আমার OHটা বের হবে এই কার্বন থেকে, ঠিক আছে, বাট আমার যে হাইড্রোজেন, পানির যে হাইড্রোজেন, সেটা এটা থেকে বের হবে নাকি এটা থেকে বের হবে, সেটা কিভাবে নির্ণয় করা হয়? সেটা নির্ণয় করার জন্য একটা রুল আছে, সেটাকে বলা হয় সাইজেফ রুল। সাইজেফ রুলের বিবৃতি না দিয়ে আমি সহজ ভাষায় একটা কথা বলবো, সেটা হচ্ছে গরিবের উপর নির্যাতন। তো যখন যখন আমরা সাইজেফ রুলের কথা খেয়াল করব যে সাইজেফ রুল অ্যাপ্লাই করতে হবে, তখন আমরা মনে রাখবো গরিবের উপর নির্যাতন। অ্যান্ড সাইজেফ রুলটা কখন? যখন কোনো কিছু থেকে কিছু একটা বের হবে তখন হবে সাইজেফ রুল। সো গরিবের উপর নির্যাতন বলতে কি বোঝায়? গরিবটা হলো এখানে কার্বন। তো কিভাবে গরিব? এর হচ্ছে হাইড্রোজেন কম আছে, এর হাইড্রোজেন বেশি আছে। সো এর থেকে এর হাইড্রোজেন কম থাকার কারণে এ হচ্ছে এখানে গরিব। সো আমরা নির্যাতন করব গরিবের উপর। সো গরিব থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, কেননা আমার হাইড্রোজেন কই থেকে কমে এটা ডিপেন্ড করতেছে যে আমার ডাবল বন্ডটা কোথায় তৈরি হয়। যদি এখান থেকে হাইড্রোজেন যেত তো ডাবল বন্ডটা অবশ্যই এখানে তৈরি হইতো, কিন্তু যেহেতু আমরা সাইজের রুল অনুযায়ী গরিবের উপর নির্যাতন করব, সো আমার অবশ্যই এখান থেকে হাইড্রোজেন কমে যাওয়ার ফলে ডাবল বন্ডটা কিন্তু এই 2 কার্বনের মাঝে, অর্থাৎ দ্বিতীয় কার্বনে বা তৃতীয় কার্বনে ডাবল বন্ডটা আমার ক্রিয়েট হচ্ছে। এটাই ছিল আমার অ্যালকিনের প্রস্তুতি প্রথমটা। দ্বিতীয়টা হলো অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি। তো অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে আমরা অ্যালকিন প্রস্তুতি করতে পারি। একটা হচ্ছে নর্মালি একটা কার্বনের সাথে হ্যালাইড আছে, আরেকটা হচ্ছে 2টা কার্বনের সাথে হ্যালাইড আছে। তো প্রথমটা দেখি একটা কার্বনের সাথে হ্যালাইড।
একটা কার্বনের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, অ্যান্ড অবশ্যই মাধ্যমটা হতে হবে অ্যালকোহলীয়। সবাই সবসময় মনে রাখবে, যখনই আমি অ্যালকিন উৎপন্ন করব তখনই আমার মাধ্যমটা হবে অ্যালকোহলীয়। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমার অ্যালকিন উৎপন্ন হয়। অ্যান্ড এক্ষেত্রেও দেখো যে তোমার হাইড্রোজেনটা কোথায় থেকে সরে যাচ্ছে এবং একটা HCl তৈরি হয়। এই ক্ষেত্রে দেখো যে দ্বিতীয়তে শাখান্বিত একটা Cl আছে, সেখান থেকে এখন হাইড্রোজেনটা কোথায় যাবে? আমরা কিছুক্ষণ আগে বলছি যে যখনই কিছু বের করতে হবে, কোন দিক থেকে বের করব সেটা বের করার জন্য আমরা সাইজের ফুলটা অ্যাপ্লাই করব। সো এখানে দেখো যে এটা A কিন্তু গরিব, সো আমার এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে HCl উৎপন্ন করবে। অ্যান্ড HCl এর উৎপন্ন হওয়ার ফলে সেকেন্ড বন্ডটা কিন্তু এখানে হচ্ছে, কারণ এই কার্বন থেকে কিন্তু আমার হাইড্রোজেনটা যায়। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু এটা অ্যালকোহলীয়, সো আমি এখানে যদি অ্যালকোহলীয় না দিয়ে অ্যাকুয়াস করতাম তাহলে কি হতো, অর্থাৎ পানি মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে কিন্তু আমার অ্যালকিন উৎপন্ন হবে না, তখন আমার উৎপন্ন হবে অ্যালকোহল। সো এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো যে কোন ক্ষেত্রে অ্যালকোহলীয় আর কোন ক্ষেত্রে মানে জলীয়? তোমরা এভাবে মনে রাখবা যে জল দিলে নল হয়। কি যে জল দিলে নল হয়? তোমরা সবাই জানো যে অ্যালকোহলের শেষে কিন্তু একটা অল আছে। সো আমরা অলকে যদি নল বলি, সে ওইভাবে মনে রাখতে পারো যে জল দিলে নল হয়, অর্থাৎ যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় মাধ্যমে দেওয়া হয় তখন হচ্ছে আমার অ্যালকোহল উৎপন্ন হবে। কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি অ্যালকোহলীয় মাধ্যমে দেওয়া হয় তখন কিন্তু আমার অ্যালকিন উৎপন্ন হয়। নেক্সট যেটা হ্যালাইডের মাধ্যমে, কিন্তু সেটা হচ্ছে অ্যালকাইল ডবল হ্যালাইড, মানে সন্নিহিত দুইটা হ্যালাইড আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কি জিঙ্ক হচ্ছে এই দুইটা হ্যালাইডকে অপসারণ করে দিবে। অপসারণ করার মাধ্যমে দেখো এখান থেকে একটা হ্যালাইড চলে যাবে, এখান থেকে একটা হ্যালাইড চলে যাবে, এই দুইটা হাত ফাঁকা থাকবে, আর যে দুইটা হাত একে অপরের সাথে যুক্ত হয়ে আমার হচ্ছে এই উৎপাদটা দিবে, এখানে আমার হচ্ছে জিঙ্ক হ্যালাইড উৎপন্ন হবে। সেটাকে জাস্ট আমি ক্লোরিনের মাধ্যমে তোমাদেরকে এখানে প্রদর্শন করেছি। নেক্সট তোমাদের পলিমারকরণ শিখতে হয়। তো যেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে যৌথ পলিমারকরণ। কি এখানে হচ্ছে তোমার ভিনাইল জেড লিখছি, আমি এখানে লিখেছি যে ভিনাইল জেড। ভিনাইল বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমার ইথিন। তো ইথিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে এই কার্বনের একটা হাত বের হবে। অ্যান্ড অবশ্যই যেহেতু আমরা কি জানি যে এটা একটা মূলক, CH3 একটা মূলক, এটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। সো এটারও যেহেতু একটা হাত আছে, সো এটাও একটা মূলক। এই মূলককে বলা হয় যে ভিনাইল মূলক। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ভিনাইল পার্টটুকু আছে, তার সাথে আমার জেড আছে, অ্যান্ড এটা হচ্ছে এন সংখ্যক, অর্থাৎ অনেকগুলো আছে। অ্যান্ড এই অনেকগুলোতেই তোমার হচ্ছে একটা ডবল বন্ড ভেঙে যায় এখানে বিভিন্ন সিঙ্গেল বন্ড তৈরি হবে। অ্যান্ড এই সিঙ্গেল বন্ডের সাথে আবার এই টাইপের একটা জিনিস এখানে যুক্ত হবে, যেমন এই হাতটা যে ফাঁকা হইলো, এইরকম আরেকটা জিনিস এখানে যোগ হয়ে আবার এরকম CH জেড আবার এইভাবে চলতে থাকবে, এটাই হবে আমার পলিমারটা। তো এক্ষেত্রে জেডটা কি হয় সেটার উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের পলিমার। এখানে আমি তোমাদের একটা ছক দিয়েছি, এই ছকটা যদি তোমরা খেয়াল করো, এই পুরো ছকে দেখো সবগুলো আমি জেডের আলাদা আলাদা মান দিয়েছি। প্রথম ক্ষেত্রে দিছি জেড হচ্ছে হাইড্রোজেন। সো এখানে যদি আমি জেডের মানটা হাইড্রোজেন বসায় দিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এটা আমার একটা ইথিন হয়ে যাচ্ছে। অ্যান্ড ইথিনের মনোমার ইথিন, মানে সিঙ্গেল যেই কম্পাউন্ডগুলো থাকে সেগুলো হচ্ছে মনোমার। অ্যান্ড পলিমার কি পলিইথিন, জাস্ট ইথিনের সামনে একটা পলি যোগ করা হয়েছে। অ্যান্ড সেক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে কি ইউজ করবো? প্রভাবক হিসেবে হাইড্রোজেন ইউজ করব। অ্যান্ড তার সাথে আমরা চাপ দিব 1000 থেকে 1200 ATM এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা বোঝানোর কিছু নেই, এগুলো তোমাদের সবই মুখস্থ করতে হবে। তো এই যে এই জেডগুলোর জায়গায় কি কি বসবে আমি এখানে সব রেখে দিচ্ছি। ক্লোরিন বসলে ভিনাইল ক্লোরাইড, সেটাকে পলিমার হিসেবে PVC বা পলিভিনাইল ক্লোরাইড। এভাবে দেখতে পাচ্ছ, মিথেন দিলে প্রোপিন, তারপরে এইভাবেই সবগুলো আছে। এটা হলো ভিনাইল অ্যাসিটেট, যেটার সাথে আমি যদি পলিমারকরণ করি তাহলে হচ্ছে ভিনাইল অ্যাসিটেট। লাস্টের এই তিনটার কোনো প্রভাবক লাগে না। সো এই যে এই চারটা মনে রাখবা। অ্যান্ড হচ্ছে তোমাকে অবশ্যই এই মনোমারগুলো জেডের জায়গায় কি কি বসে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। আমরা এখন পড়ব অ্যালকিনের কিছু বিক্রিয়া, অ্যান্ড এই বিক্রিয়াগুলো অ্যালকাইনের ক্ষেত্রেও ঘটে, তার জন্য আমি এখানে অ্যালকাইনও লিখছি। তো অ্যালকিনের জন্য দেখি সে বিক্রিয়াগুলো কেমন, যে তোমার দ্বিবন্ধনগুলো ভেঙে যে ওর সাথে ওই দুইটা হাত যে ফাঁকা হয়, দুইটা হাতে কিছু না কিছু যুক্ত হয়, ঠিক আছে? দ্বিবন্ধন ভেঙে যাবে, তার সাথে কিছু না কিছু যুক্ত হবে। ফার্স্টে দেখাইছি যে নাইট্রিক অ্যাসিড
এটার সাথে বিক্রিয়া করবে অ্যান্ড প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছে। তো সালফিউরিক অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিডের প্রভাবক হিসেবে কেন ইউজ করলো, দেখো যে এটা হচ্ছে একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড, কিন্তু নাইট্রিক অ্যাসিডের তুলনায় সালফিউরিক অ্যাসিডটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তার সাথে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করছি, যার কারণে অনেক বেশি শক্তিশালী। অ্যান্ড এটার প্রভাবে এটার জন্য এটা আবার ভেঙে যাবে। অ্যান্ড ভেঙে যাবে কিভাবে, এটা ভেঙে যাবে OH আর NO2 এই আকারে ভেঙে যায় জাস্ট এরকম একটা শক্তিশালী অ্যাসিডের উপস্থিতির কারণে। সো এইরকম একটা দুইটা অংশে বিভক্ত হবে, বিভক্ত হয়ে এটা হচ্ছে মাইনাস অংশ, এটা হচ্ছে প্লাস অংশ। তো মাইনাস অংশ এন্ড প্লাস অংশ বিভক্ত হয়ে এই দ্বিবন্ধনের দুইটা হাতে যুক্ত হবে। তো যুক্ত হওয়ার ক্ষেত্রে একটা জিনিস জানতে হয়, সেটা কি, সেটা হলো যে কার সাথে সে যুক্ত হবে, মানে প্লাস পার্টটা কার সাথে যুক্ত হবে অ্যান্ড মাইনাস পার্টটা কোন কার্বনের সাথে যুক্ত হবে, এটা আমাদের কনফিউশন। তো কনফিউশন দূর করার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতিটাকে আমরা যখন এই যে যুক্ত হয়, যুক্ত হওয়ার ক্ষেত্রে কোন কার্বনে প্লাস অংশ আর কোন কার্বনে মাইনাস অংশ যুক্ত হয় সেটার জন্য মার্কোনিকভ নীতিটা ইউজ করি। তো আমি বিবৃতি এবারও বলবো না, এবারও আমি বিবৃতি হিসেবে একটা কথা বলবো, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দাও। আমি কি বলেছি, আমি বলেছি যে তেলা মাথায় তেল দাও। এখন এখানে তেলা মাথা কোনটা, তেলা মাথা বলতে বোঝায় যে যার কাছে হাইড্রোজেন বেশি আছে তার মাথায় তেল বেশি আছে। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনে হাইড্রোজেন কম, এই কার্বনে হাইড্রোজেন বেশি, তার মানে এর মাথায় তেল বেশি। সো আমি এর মাথায় আরো তেল দিব। অ্যান্ড তেলটা কি, তেলটা হলো পজিটিভ পার্ট, পজিটিভ পার্টকে আমরা তেল বলবো। সো তেলটা আমরা তেলের মাথায় দিব, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আমরা পজিটিভ পার্টটা দিব, অ্যান্ড যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে আমরা নেগেটিভ পার্টটা দিব। এই ক্ষেত্রে দেখো এখানে আমি সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকিনের বিক্রিয়া ঘটাইছি, অ্যান্ড ঘটানোর ক্ষেত্রে আমি কি করেছি, আমি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ইউজ করছি। সালফার ট্রাইঅক্সাইড ইউজ করার ফলেও এই যে সালফিউরিক অ্যাসিডটা আমার এটা এইভাবে ভেঙে যায়। সো এটা হলো আমার পজিটিভ পার্ট, এটা হলো আমার নেগেটিভ পার্ট। তো আমি এখানেও কি করব, এখানে আমি তেলা মাথায় তেল দিব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা, এখানে একটা, এখানে আমার দুইটা হাত আছে, যেখানে একটাতে দুইটা হাইড্রোজেন, একটা কার্বনে আরেকটা কার্বনে একটা হাইড্রোজেন। সো এর মাথায় তেল বেশি, সো একে আমি পজিটিভ পার্টটা দিব, যেখানে আমি দেখতে পাচ্ছেন পজিটিভ পার্টটা দুইটা হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে দিয়েছি, অ্যান্ড নেগেটিভ পার্ট যেটা ওয়েস ওটা আমি একটা কার্বন বিশিষ্ট হাইড্রোজেনে একটা হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে দিয়েছি। অ্যান্ড নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সেটা কি, যে আমি অ্যালকেনের সাথে এবার আবার একটা বিক্রিয়া দিছি। অ্যান্ড বিক্রিয়া কি, তোমরা HCl জানো, HCl কিভাবে বিক্ত হয়, HCl হচ্ছে এটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সো আমার হচ্ছে এখানে ডবল বন্ড ভেঙে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যার পজিটিভ পার্ট সেটা কি হচ্ছে, যে তেলা মাথায় যাচ্ছে, যার তেল বেশি, যার হাইড্রোজেন বেশি, এখানে পজিটিভ পার্টটা যাচ্ছে অ্যান্ড এটা নেগেটিভ পার্টটা যাচ্ছে। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা প্রভাবক দেওয়া আছে যেটা হচ্ছে জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড যখন এই টাইপের কোনো সংযোজন বিক্রিয়ায় থাকবে তখন আমার মার্কোনিকভ নীতিটা খাটবে না, তখন আমার মার্কোনিকভ নীতিটা উল্টে যাবে। তখন আমরা তেলা মাথায় তেল দিব না, তখন যেই মাথায় তেল দরকার সেই মাথায় তেল দিব। সো আমার এখানে বিক্রিয়াটা কেমন হবে, এখানে আমার এই জায়গায় হাইড্রোজেন কম ছিল, সো এখানে পজিটিভ হাইড্রোজেনটা যুক্ত হবে, অ্যান্ড এখানে আমার হাইড্রোজেন বেশি ছিল, এখানে আমার নেগেটিভ পার্টটা যুক্ত হবে। সো তোমরা খেয়াল রাখবে জৈব পারক্সাইড বা H2O2 এই দুইটার ক্ষেত্রে তোমার এই জায়গাগুলোতে কি হয়, মার্কোনিকভ নীতি খাটে না, মার্কোনিকভ নীতি উল্টে যায়। আমরা তখন তেলা মাথায় তেল না দিয়ে যে মাথায় তেল দরকার সেই মাথায় কিন্তু তেল দিব। এখন আমরা পড়বো খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। তো ওজনীকরণ বিক্রিয়ায় কি হয়, ওজনীকরণ বিক্রিয়ায় আমরা অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের বিক্রিয়া করি, এটা ওজোন গ্যাস, ওজোন গ্যাসের বিক্রিয়া করি, প্রভাবক হিসেবে আমরা কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন ইউজ করি। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এটা যখন যুক্ত হয়, এখানে ওজোন গ্যাসটা এই অ্যালকিনের সাথে যুক্ত হয়। সো যুক্ত হয়ে বিক্রিয়াটা কেমন হয় সেটা আমরা মুখস্থ করার থেকে অন্যভাবে একটু মনে রাখার চেষ্টা করি। সেটা কি, যে যখন আমাকে ওজোন গ্যাসের সাথে অ্যালকিনের বিক্রিয়াটা করাবে তখনই আমি এই দ্বিবন্ধনের দুইটা বন্ধনই মুছে দিব, দুইটা বন্ধন মুছে দিয়ে আমি একটা ঘর আঁকাবো।
ঘরটা হবে এইরকম। ঘরটা কেমন, দুইটা বন্ধন আমি এতে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে একটা বন্ধন এই দিক দিয়ে ক্রিয়েট করবো, আর একটা বন্ধন আমি ঢাল মানে তেরসা করে দিব, একটা তির্যকভাবে দিব, একটা লম্বাভাবে দিব। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, উপরে একটা অক্সিজেন। তোমরা এই ঘরটা খেয়াল করো, অলওয়েজ যখনই আমি অ্যালকিনের সাথে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া ঘটাবো তখনই আমি সঙ্গে সঙ্গে কি করব, দুইটা বন্ধন মুছে দিব আর একটা ঘর আঁকাবো, যেই ঘরের এই দুই কোণা থেকে মিশে যে যুক্ত হয়ে একটা অক্সিজেনের সাথে, আর এখান থেকে একটা অক্সিজেন বের হবে, এখান থেকে একটা অক্সিজেন বের হবে, যেই দুইটা অক্সিজেন আবার পরস্পরের সাথে যুক্ত থাকবে। তোমরা এই ঘরের প্যাটার্নটা খেয়াল করো, অবশ্যই এই ঘরের প্যাটার্ন এইভাবেই মেনটেন করবে। তারপর দেখো, তারপর কি করা হয়, এই সেম কেজও হয় এই যে এটার ক্ষেত্রে, এখানেও এই একই অবস্থা, আমি বিক্রিয়া করে ওইভাবে ঘর আঁকাই, এখানেও একই অবস্থা, আমি বিক্রিয়া করে এই ঘর আঁকাইছি। নেক্সট স্টেপে কি কাজ হয়, নেক্সট স্টেপে আমরা জিঙ্ক পানির সাথে বিক্রিয়া দিই, জিঙ্ক এবং পানি এই দুইটা একসাথে থাকে, ওটার সাথে আমরা এটার বিক্রিয়া ঘটাই। বিক্রিয়া ঘটালে একটা খুবই ইন্টারেস্টিং কাজ হয়। ইন্টারেস্টিং কাজটা কি, সেটা হচ্ছে এই প্রথমটা যদি খেয়াল করি তখন হচ্ছে এই পার্টটুকু একটা অংশ হয়, এই পার্টটুকু একটা অংশ হয়, অ্যান্ড অবশিষ্ট যে অক্সিজেন সেটা আমার জিঙ্কের সাথে যায়। আমি আবার বলছি, যখনই আমি জিঙ্ক পানির সাথে বিক্রিয়া দিব, জিঙ্ক পানির সাথে বিক্রিয়া দিলে আমার এই অংশটুকু, বাড়ির এই অংশটুকু একটা যৌগ হবে, বাড়ির এই অংশ একটা যৌগ হবে, অ্যান্ড আমার এই অক্সিজেনটা জিঙ্কের সাথে চলে যাবে। আমি যদি তোমাকে একটা নির্দিষ্ট যৌগ দেখায় বলি, সেখানে তোমরা বুঝতে পারবে যে দেখো এই যৌগে কি হয়, এই যৌগের সাথে অক্সিজেনেশন করি, আমি একটা ঘর আঁকাই, দেন আমার এই পার্টটা একটা যাবে, যেটাকে আমি লিখি CH2O। আচ্ছা, এই পার্টটা একটা যাবে, যেটাকে আমি লিখি CH3CHO। অ্যান্ড আমার এই অক্সিজেনটা কার সাথে যাবে, অক্সিজেনটা অবশ্যই জিঙ্কের সাথে যাবে। সো আমার এখানে কি হবে, জিঙ্ক ও, অ্যান্ড আমার পানি যেহেতু কারোর সাথে কিছু করে, পানিটা আমি এভাবে লিখে দিব। নেক্সট আমার কাজ কি দেখো, আমি এখানে CH2O, আচ্ছা এইটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, তো আমি এখানে কি করব দেখো, CH2O আছে, আমি যদি এই হাইড্রোজেনটাকে সুন্দর করে এখানে লিখি, তাহলে বলো এটা একটা আমাদের খুবই পরিচিত যৌগ, যেটা হলো ফর্মালডিহাইড। নেক্সট তার সাথে কি উৎপন্ন হচ্ছে, এটা আমাদের আরেকটা পরিচিত যৌগ, যেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তার সাথে আমার উৎপন্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড, তার সাথে পানি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা জাস্ট ওজনীকরণের মাধ্যমে ওজোন গ্যাসটা অ্যালকিনের সাথে যুক্ত করে সেটাকে জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া ঘটায় একটা ফর্মালডিহাইড পাচ্ছি, একটা অ্যাসিটালডিহাইড পাচ্ছি। অ্যান্ড নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কি দেখো, যে এই বিক্রিয়া আমার অ্যালকিনের সাথে কিন্তু দুইটা মিথাইল মূলক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা শাখান্বিত, যে আমি যদি এটাকে এখানে লিখি তাহলে এটা শাখা আকারে আছে, তো এখানে একটা শাখান্বিত কার্বন আছে, অ্যান্ড তার সাথে আমার আরেকটা কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এখানে আমি ওজোনেশন করে আমার ওই কার্বন দুইটা, যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন ছিল, ওই দুইটার মধ্যে একটা ঘর আঁকাবো, যে ঘরের প্যাটার্নটা তোমরা দেখছো, সেই প্যাটার্নের সাথে আমরা জিঙ্ক পানির বিক্রিয়া ঘটাবো। তাহলে কি হবে, এটা একটা পার্ট যাবে, এটা একটা পার্ট যাবে, আর এই অক্সিজেনটা আমার জিঙ্কের সাথে যাবে। তাহলে আমরা লিখি যে এই ফার্স্ট পার্টটা কি, যে CH2O, যেটাকে আমি কিছুক্ষণ আগে আরো সুন্দর করে লিখেছিলাম কিভাবে, যে HCHO, যেটা আমার ফর্মালডিহাইড। নেক্সট আমরা কি লিখতেছি, CH3 and O। তো এই ওটা দেখো, এখানে যে ওটা ছিল, সেই ওটা এই জায়গায় যেহেতু একটা হাত কার্বনের ভেঙে যায়, সো ওই হাতটা এই ও এর সাথে যুক্ত হয়, সো ওই ওটাই কিন্তু এটা। সো এখানে আমি লিখতে পারি যে কার্বনের সাথে ডবল বন্ড আকারে, যেটাকে আমি কি বলবো, যেটাকে আমরা বলবো প্রোপানন, বা আমার যদি জেনারেল কেসে বলি সেটা হচ্ছে আমার একটা কিটোন। তো তোমরা খেয়াল করে দেখতে পারতেছো যে আমি কি পাচ্ছি এখানে, ফর্মালডিহাইড, তার সাথে প্রোপানন, তার সাথে ওই যে জিঙ্ক অক্সাইড এন্ড পানি উৎপন্ন হবে। সো আমার কি হচ্ছে যে এইটুকু অংশ চলে যাচ্ছে, এই জায়গায় যেহেতু এই হাতটা এই অক্সিজেনের সাথে ছিল, সেই হাতটা ভেঙে যাচ্ছে। সো সব ক্ষেত্রে এই হাতগুলো কি হচ্ছে, ডবল বন্ড আকারে অক্সিজেনের সাথে কিন্তু আমার যুক্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমরা এই জায়গাগুলোতে খেয়াল করবে যে যখন যখন তোমার এই যে দুইটা কার্বনের দিকে লক্ষ্য করো, যখন যখন এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটার যে কোনো একটাতে বা যে দুইটাতেই শাখায়িতভাবে তোমার অ্যালকাইল মূলক
থাকে তখন কিন্তু তুমি কি পাচ্ছ, তখন তুমি কিন্তু কিটোন পাচ্ছ। কিন্তু যদি ওই কার্বনের সাথে শাখায়িতভাবে মূলক না থাকে, যেমন এটা যে দেখো এটার সাথে সিম্পলি একটা সরল শাখায় কিন্তু অ্যালকাইল মূলকটা আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওই কার্বন বিশিষ্ট অ্যাসিটালডিহাইড পাচ্ছ। সো তোমরা কিন্তু একটা জিনিস মানে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তুমি যৌগ দেখে কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারছো যে ওজনীকরণ করার মাধ্যমে তুমি সেটার সাথে যদি পরে জিঙ্ক অ্যান্ড পানির বিক্রিয়া দাও তাহলে তুমি আউটপুটগুলো কি পাবে। সেটা এভাবে যে ফার্স্টে তুমি যৌগটাকে দেখবে, যৌগটাকে দেখে তুমি দ্বিবন্ধনের দুই পাশে কার্বন হিসাব করবা। এখন যদি যৌগটা সরল শাখা হয় তাহলে কার্বন দুই বন্ধনের এই পাশে যেই কয়টা কার্বন আছে ওই কয় কার্বন সংখ্যক অ্যালডিহাইড, অ্যান্ড অপোজিট পাশে যেই কয়টা কার্বন আছে ওই কয়টা কার্বন সংখ্যক অ্যালডিহাইড। সেম কেস যদি তুমি দেখো যে দুই পাশে কার্বন সংখ্যা গুনলে গুনার পর একটাতে শাখায়িত অবস্থায় আছে, যেমন এটাতে দেখো শাখায়িত অবস্থায় আছে, এটাকে আমি কিভাবে শাখা বললাম, ডবল বন্ড CH2, এটা হচ্ছে আমার মেইন শিকলটা, তার সাথে দ্বিতীয় কার্বনে একটা শাখা হিসেবে অ্যালকাইল মূলক আছে। তো এই শাখায়িত অবস্থায় থাকলে কি করব আমরা, দ্বিবন্ধনের অপর পাশে যে পাশে শাখায়িত কার্বন আছে ওই কয়টা কার্বনের সংখ্যা গুনবো, গোনার পর বলবো যে ওই কয় সংখ্যক কার্বন বিশিষ্ট কিটোন। যখন সরল থাকবে তখন কি ওই কয় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, অ্যান্ড যখন আমার হচ্ছে শাখায়িত থাকবে বা শিকলটাতে একটা শাখা যুক্ত থাকবে তখন ওই কয় কার্বন সংখ্যক কিটোন, যেটা আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 3টা কার্বন আছে, দ্বিবন্ধনের পাশে 3টা কার্বন আছে এবং এগুলো শাখায়িত, আমরা 3 কার্বন বিশিষ্ট কিটোন পাইছি। অ্যান্ড যেহেতু এই পাশে কোনো শাখাবিহীন একটা নর্মাল শিকলে একটাই কার্বন আছে, সো আমরা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যার কিনা ফর্মালডিহাইড পেয়েছি।